সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সোয়া 12 লাখ শিক্ষার্থী। প্রথমেই এমসিকিউ নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। নৈবিত্তিকটা আগে দিয়া একটু সমস্যা ফেলা দিছে আমাদের। এক বছরের মধ্যে এটা চেঞ্জ করছে, এটা যদি প্রথম থেকে চেঞ্জ করতে একটু ভালো হইতো। না, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ নৈবিত্তিকটা আগে হলে এটা আমাদের জন্য ভালো হয়। নৈবিত্তিকটা আগে হওয়াতে প্রবলেম, কারণ যদি রিটেনটা আগে হয় তাতে নৈবিত্তিকটা ভালো দেওয়া যায়। প্রশ্ন ফাঁস ঠেকাতে বিজি প্রেস কঠোর নজরদারিতে, জানালেন শিক্ষামন্ত্রী। যারা প্রশ্ন ফাঁস করে তীব্রভাবে নজরদারি করা হচ্ছে। প্রশ্ন ফাঁস হওয়ার জায়গা এটা ছিল ছাপাখানা, বিজি প্রেস। সেখানে আমরা নিশ্চিদ্র ব্যবস্থা নিচ্ছি, কোনো সুযোগই নাই কারো পক্ষে আর্ধেক করবার। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে রয়েছে মেজি মাহমুদ এবং আমি ফাহমিদা মৌটুসী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর ড্রিক গ্যালারির নিখোঁজ কর্মকর্তার লাশ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার। ব্যাংক থেকে 3.5 লাখ টাকা তোলার পর নিখোঁজ ছিলেন তিনি। তনুর ছোট ভাইয়ের বন্ধুকে তুলে নেওয়ার অভিযোগ অস্বীকার পুলিশের। হত্যার প্রতিবাদে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ধর্মঘট। জড়িতদের গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট। পহেলা বৈশাখে বিকেল 5টার মধ্যে উন্মুক্ত স্থান খালি করে দেওয়ার নির্দেশ, না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। বাজানো যাবে না ভুভুজেলা। পুরনো পাইপলাইন ও অবৈধ সংযোগের কারণে রাজধানীতে বেড়েছে গ্যাস লাইনে লিকেজের সংখ্যা। দুর্ঘটনার ঝুঁকিতে নগরবাসী। এবং টি-20 বিশ্ব আসরের ফাইনালের সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। দুদলের সামনে দ্বিতীয়বার ট্রফি জেতার হাতছানি। সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো এই পরীক্ষা। 2352টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নিচ্ছে সোয়া 12 লাখ শিক্ষার্থী। এবার পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করে শুরুতেই নেওয়া হয়েছে এমসিকিউ অংশ, জানিয়ে পরীক্ষা শেষে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ভবিষ্যতে পরীক্ষা পদ্ধতি আরো সহজ করতে কিছু পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। পরীক্ষা শুরুর আগ মুহূর্ত, তাই যেন দম ফেলার ফুরসত নেই শিক্ষার্থীদের। শেষ মুহূর্তে বইয়ের পাতায় চোখ বুলাতে ব্যস্ত সবাই। নির্দিষ্ট সময়ে সার বেঁধে পরীক্ষার্থীরা যখন হলে ঢুকছেন, বাইরে তখন রাজ্যের টেনশন নিয়ে অপেক্ষায় অভিভাবকরা। বরাবরের মতো এবারও বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হলো এইচএসসি পরীক্ষা, তবে নতুন পদ্ধতিতে। শুরুতেই এমসিকিউ, পরে সৃজনশীল, মাঝে বিরতি থাকলো 10 মিনিট। পরীক্ষার্থীরা জানিয়েছে, অনভ্যস্ততার কারণে নতুন এ পদ্ধতিতে কিছুটা সমস্যাই হয়েছে তাদের। অবজেক্টিভটা যদি আগে না দিয়ে সাবজেক্টিভের পরে দিত তাহলে এটা বেশি বেটার হতো। নতুন সেটা একটু প্রবলেম হয়েছে, অনেকে ছাত্ররা একটু কয়েকটা লেট করে ফেলেছে, এরকম প্রবলেম হয়েছে। নৈবিত্তিকটা লাস্টে হলে সবচেয়ে ভালো হতো আমাদের। আগে করে পড়াতে সেজন্য আমাদের অনেক সমস্যা হয়ে গেছে। তবে সার্বিকভাবে পরীক্ষার প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের। প্রশ্ন এমসিকিউটা একটা হার্ড ছিল আর কনফিউজিং ছিল অপশনগুলো, কিন্তু আর সাবজেক্টিভটা আলাদার মতো অনেক ভালোই ছিল। প্রশ্ন ভালো ছিল, আমাদের সিকিউটা অনেক ভালো ছিল, এমসিকিউটা নিয়ে একটু প্রবলেম হয়েছে। ওইটা কোশ্চেনটা আমাদের কাছে মনে হয়েছে হার্ড একটু। পরীক্ষা শুরুর পরপরই রাজধানীর বিভিন্ন স্কুলে গিয়ে পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে পরীক্ষায় যেন বিঘ্ন না ঘটে সেটি নিশ্চিতে এদিন পরীক্ষার হলে ঢোকেননি তিনি। সাংবাদিকদের তিনি জানান, প্রশ্ন ফাঁস রোধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা ভেদ করে প্রশ্ন ফাঁস সম্ভব নয়। আগে সবচেয়ে বড় আশঙ্কা ছিল প্রশ্ন ফাঁস হওয়ার জায়গা এটা ছিল ছাপাখানা, বিজি প্রেস। সেখানে আমরা নিশ্চিদ্র ব্যবস্থা নিচ্ছি, কোনো সুযোগই নাই কারো পক্ষে আর্ধেক করবার। আমরা নিরাপদে প্রশ্ন পৌঁছাতে পারতেছি। আর যারা প্রশ্ন ফাঁস করে তাদের বিরুদ্ধে খুবই তীব্রভাবে নজরদারি করা হচ্ছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন জনের পিছনে লেগে আছে, তারা কিছু করতে পারে না। আমাদের বিরাট সময় পরীক্ষা, এটা অর্থহীন। তাকে যাচাই করে নিতে হবে যে সে প্রকৃত অর্থে এই জ্ঞানটা অর্জন করতে পারছে কিনা, যা এসএসসি লেভেলে কিংবা এইচএসসি লেভেলে হওয়া উচিত। সেই রকম একটা পদ্ধতি আমাদেরকে বের করতে হবে। এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 12,18,628 জন শিক্ষার্থী। গতবারের তুলনায় যা প্রায় 1.5 লাখ বেশি। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের কোথাও কোথাও বৈরী আবহাওয়া থাকলেও উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে প্রথম দিনের পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস কিংবা নকল রোধে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়, পাশাপাশি বাড়ানো হয় নজরদারিও। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
চট্টগ্রামে সকাল 10টায় শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত চলে বাংলা প্রথম পত্র পরীক্ষা। বোর্ডে 225টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট 87,463 জন শিক্ষার্থী অংশ নেয়। এ সময় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করে প্রশ্নপত্র ফাঁস সহ যে কোনো ধরনের অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। নৈবেত্তিকটা আগে দিছে, তো একটা প্লাস পয়েন্ট, সেটা আমরা আগে ভালো মতো নৈবেত্তিকটা অ্যান্সার করতে পারছি। আর প্রশ্ন অনেক ভালো হয়েছে, আশা করি সবগুলো পরীক্ষা যাতে এভাবে ভালো করে দিতে পারি। প্রশ্ন আল্লাহর মতো ভালো হয়েছে এবং আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি ভালো পরীক্ষা দেওয়া। আমার প্রিপারেশনের উপর যথেষ্ট ট্রেজারি থেকে এই প্রশ্নপত্রগুলি দেওয়া হয় এবং সেখানে ট্রেজারি থেকে যখন প্রশ্ন নেওয়া হয় আমরা টাইম ফিক্স করে দিয়েছি যে নির্দিষ্ট টাইমের আগে কেউ নিতে পারবে না এবং নির্দিষ্ট টাইমের পরেও কেউ নেবে না, নির্দিষ্ট টাইমে প্রশ্ন নিয়ে যাবে। সিলেটে সকাল থেকে চলছে ঝুম বৃষ্টি। এর মধ্যে পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে জড়ো হন শিক্ষার্থীরা। আর সন্তানের সাথে অভিভাবকরাও কেন্দ্রগুলোর সামনে অপেক্ষা করেন পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত। এদিকে প্রশ্নপত্র ফাঁস রোধে সাইবার অপরাধ দমন সেল গঠন করেছে সিলেট বোর্ড। আমাদের দাবি প্রশ্নের জন্য আগামীতে কখনো ফাঁস না হয়। আজকের প্রস্তুতি অনেক ভালো আছে, মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো করব, আমরা এটা আশা করি। প্রথম দিনের পরীক্ষায় অনেক শিক্ষার্থী একটু আগেভাগেই কেন্দ্রে প্রবেশ করেন বরিশালে। এখানকার আবহাওয়া তুলনামূলকভাবে ভালো হওয়ায় নির্বিঘ্নে পরীক্ষা দিতে আসেন তারা। প্রশ্নপত্র নিয়েও সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। জীবনের লক্ষ্য নিয়ে এই পরীক্ষাটা দিচ্ছি, যাতে আমরা ভালো ফল করতে পারি এই আশা নিয়েই আমরা এই পরীক্ষাটা দিচ্ছি। বিরোধী দল যাতে কোনো ধরনের বাধা প্রদান না করে এই আশাই ব্যক্ত করছি। রাজশাহীতে পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকদের অপেক্ষা করতে দেখা যায় কেন্দ্রগুলোর বাইরে। এছাড়া এ বোর্ডে মোট শিক্ষার্থীর সংখ্যা 1,17,568 জন। এর মধ্যে রয়েছে 64,800 জন ছাত্র এবং 52,768 জন ছাত্রী। এছাড়া দিনাজপুর, যশোর ও কুমিল্লা বোর্ডের অধীনে প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইসমাত জাহান, সময় সংবাদ। রাজধানীর দৃক গ্যালারির নিখোঁজ কর্মকর্তা ইরফানুল ইসলামের লাশ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা 12টা থেকে নিখোঁজ ছিলেন তিনি। গতকাল নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকা থেকে পুলিশ অজ্ঞাত পরিচয় একটি লাশ উদ্ধার করে। গণমাধ্যমে এমন খবর পেয়ে নিখোঁজের পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করে আজ লাশটি ইরফানের বলে চিহ্নিত করে। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল বেলা 11:15টার দিকে ধানমন্ডি 8 নম্বরে ডাচ বাংলা ব্যাংক থেকে প্রায় 3.5 লাখ টাকা তুলতে গিয়ে নিখোঁজ হন তিনি। এরপর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছেন আমাদের প্রতিনিধি শওকত আলী সৈকত। বিস্তারিত জানতে টেলিফোনে সরাসরি কথা বলছি তার সঙ্গে। শওকত, এই ঘটনার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? এজি মাহমুদ, আমি এখন হাসপাতাল নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে দাঁড়িয়ে আছি। এখানে ইরফানুল ইসলামের স্বজনরা ভিড় করছেন। আমি জানতে পেরেছি নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া উনি আমাকে জানিয়েছেন যে গতকাল দুপুরে ব্রিক গ্যালারির হিসাব রক্ষক ইরফানুল ইসলাম কলাবাগান রাজধানীর মিরপুর শাখা ডাচ বাংলা ব্যাংক থেকে 3 লাখ টাকা তুলে নিখোঁজ হন। এরপর থেকে তার পরিবার কলাবাগান থানায় একটি নিখোঁজের জন্য তার নিখোঁজের ব্যাপারে একটা জিডি করেন। জিডি করার পর এরপর তারা কোনো খোঁজ পাননি। তবে কাল রাত 11টায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় একটি অজ্ঞাত লাশ উদ্ধার হয় এবং এই খবরটি বিভিন্ন অনলাইন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর ইরফানুল ইসলামের আত্মীয় স্বজনরা তারা নারায়ণগঞ্জ পুলিশের সাথে যোগাযোগ করে তারা নারায়ণগঞ্জে এসেছেন এবং আজ কিছুক্ষণ আগে তারা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে এসে উপস্থিত হয়ে ইরফানুল ইসলামের বড় ভাই নওশাদুল ইসলাম ইমরান তিনি লাশটি শনাক্ত করেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এটা তার ভাইয়েরই লাশ, তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এদিকে এই ঘটনায় ইরফানুল ইসলামের তার সহকর্মীরা, ঢাকার বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা হাসপাতাল মর্গে এসে ভিড় জমিয়েছেন। তারা এই নিখোঁজের এই হত্যাকাণ্ড এর ব্যাপারে তারা এর সুষ্ঠু বিচার দাবি করছেন। ফরহাদ, শওকত, আপনি সেখানে থাকুন। বিস্তারিত জানতে আমরা আবার আপনার সাথে যোগাযোগের চেষ্টা করব। দর্শক, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের প্রতিনিধি শওকত আলী সৈকত। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট চলছে। আগামী 7 এপ্রিলের মধ্যে তনুর হত্যাকারীদের গ্রেফতার করা না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলে জানিয়েছে কয়েকটি ছাত্র সংগঠনের নেতারা।
রাজধানীতে গণজাগরণ মঞ্চ ও অন্য সংগঠনের পক্ষ থেকেও অবিলম্বে তনুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়েছে। তনুর হত্যাকাণ্ডের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের সংবাদ সম্মেলনে অবিলম্বে তনু হত্যার বিচার দাবি করে কর্মসূচি ঘোষণা করা হয়। আমরা আগামী 7 তারিখে 7 এপ্রিল বেলা 12টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করছি। গত বুধবার ঘোষণা করা কর্মসূচির আহ্বানে সাড়া দিয়ে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালন করে শিক্ষার্থীরা। তনুর হত্যাকারীরা গ্রেফতার না হয় ক্ষোভ প্রকাশ করেন তারা। ধর্মঘটে আমরা আসলে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছি। ঘরে বসে না থেকে রাস্তায় নামা উচিত, রাজপথে নামা উচিত, মাঠে নেমে জনগণের ভিতরে এই দাবিটি ছড়িয়ে দেওয়া উচিত। শুধু ক্লাস বর্জনই নয়, ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকেও এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়। এদিকে 4 দফা দাবি নিয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে গণজাগরণ মঞ্চ। এছাড়া বিকেল 4টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্র শিক্ষক এবং সাধারণ মানুষের অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। এদিকে তনু হত্যার বিচার দাবিতে দেশব্যাপী ছাত্র ধর্মঘট চলছে। ছাত্র ধর্মঘটের অংশ হিসেবে চট্টগ্রামের ছাত্র ইউনিয়ন ধর্ষণ বিরোধী তারুণ্য মঞ্চ সহ বিভিন্ন ছাত্র সংগঠন মিছিল করে। এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও মিছিলে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পালন করছে ধর্মঘট। সকাল থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তনুর হত্যাকারীদের বিচার দাবি করেন তারা। এছাড়া যশোর, রাজশাহী, নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থানে তনুর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন। এদিকে সোহাগী জাহান তনুর ছোট ভাইয়ের বন্ধুকে তুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। তবে পরিবার বলছে তনু হত্যার প্রতিবাদে মানববন্ধনে অংশ নেওয়ার পর মিজানুর রহমান সোহাগকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বাড়ি থেকে তুলে নিয়ে যায়। সকালে কুমিল্লা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন তারা। এই সময় নিখোঁজ সোহাগের স্বজনরা জানিয়েছেন, গত 27 মার্চ রাত 1টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার নারায়ণপুর গ্রামের বাড়ি থেকে একটি গাড়িতে করে সোহাগকে নিয়ে যাওয়া হয়। এ সময় পরিবারের সদস্যরা তাদের পরিচয় জানতে চাইলে তারা ডিবির লোক বলে জানায়। 20 মার্চ শিক্ষার্থী তনু হত্যার প্রতিবাদে কুমিল্লা ক্যান্টনমেন্টের নাজিরবাজার এলাকায় একটি মানববন্ধনে অংশ নিয়েছিল সোহাগ বলে জানিয়েছে তার পরিবার। 27 তারিখ রবিবার রাতে 1টার দিকে প্রশাসনের লোক আসার পরে আমার ভাইকে ওরা নিয়ে যায়। আমাদের মোবাইলগুলি ওরা জব্দ করে ফেলে। আমরা যখন জিজ্ঞেস করছি যে কেন, ওরা কিছু বলে না, বরঞ্চ আমাদেরকে আরো ধমক দিছে, যে বলছে বেশি কথা বললে আমাদেরকে নিয়ে যাবে, আমাদের সবাইকে নিয়ে যাবে বলছে। মাকে অনেক রাগারাগি করছে, বলছে যে বেশি কথা বললে আপনার ছেলেকে কেস দিয়ে নিয়ে যাব, আর যদি এভাবে আপনারা নর্মালি কাউকে না শোনান তাহলে আমরা আপনার ছেলেকে কালকে 10টার মধ্যে দিয়ে যাব। আমার ছেলে যদি অপরাধী হয়ে থাকে, এটা আমি দেশবাসীর কাছে বিচার চাই, আমি প্রধানমন্ত্রীর কাছেও বিচার চাই। তার বাবা এবং বোন এসেছিল। তো আমাদের আসলে আমাদের একটা জিডি হয়েছে গত 30 তারিখে বুড়িচং থানায়। তো এটাই আমাদের কোনো ইউনিট তাকে আমরা ধরি নাই এবং এ বিষয়ে আমাদের কোনো কিছু জানা নেই। এদিকে তনুর হত্যাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার ও বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। হাইকোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ সকালে এই রিটটি দায়ের করেন। একই সঙ্গে তনুর পরিবারের নিরাপত্তা চাওয়া হয়েছে রিট আবেদনে। পরে তিনি জানান, আগামীকাল বিচারপতি দস্তগীর হোসেন ও বিচারপতি AKM শহীদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ রিটের শুনানি হবে। রিটে স্বরাষ্ট্র সচিব, প্রতিরক্ষা সচিব, পুলিশ মহাপরিদর্শক সহ সংশ্লিষ্ট 7 জনকে বিবাদী করা হয়েছে। জুডিশিয়াল তদন্ত কমিশন গঠন করে এই তনু হত্যা মামলা বিচার উদ্ঘাটন করার জন্য, যেহেতু সাধারণ আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে, তাই জুডিশিয়াল ইনকোয়ারি প্রয়োজন। মামলার বাদী এবং পিতামাতা ভাই তাদেরকে পুলিশ যাতে হয়রানি না করে, এই যে হয়রানি হচ্ছে মা বাবার উপরে, যাতে হয়রানি না করে, হ্যারাসমেন্ট না করে, সেজন্য আমি নির্দেশনা চেয়েছি। দুপুরের সময় আরো থাকছে। সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ বিজ্ঞপ্তি ও পুলিশের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ। স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে আজ।
পয়লা বৈশাখে রাজধানী সহ সারা দেশে বিকেল 5টার পর উন্মুক্ত স্থানে কোনো প্রকার অনুষ্ঠান কিংবা গণজমায়েত করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈশাখের অনুষ্ঠানে ভুবু জেলাও নিষিদ্ধ করা হয়েছে। দুপুরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে মন্ত্রণালয়ে ব্রিফ করেন তিনি। সন্ধ্যা 6টার মধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্ক খালি করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সন্ধ্যার আগেই এই টিএসসির এটা যেন সবাই ক্লিয়ার করে দেন। আমরা মোট কথা হলো পাবলিক প্লেসের গণজমায়েতটা সন্ধ্যার পরে আমরা করতে দিচ্ছি না। সারা দেশেই এটা প্রযোজ্য হবে। গতবার যে ঘটনাটা ঘটেছিল আমরা কিন্তু মানা করেছিলাম যে 5টার পরে আপনারা থাকবেন না। মানুষের এই উৎসাহ উদ্দীপনা তো আমরা বাধা দিতে পারছি না, কিন্তু আমরা অনুরোধ করছি 5টার মধ্যে সব শেষ করতে হবে। 6টার মধ্যে আমাদের পুলিশ, আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের এই সমস্ত মানে পাবলিক প্লেস ক্লিয়ার করার জন্য সচেষ্ট থাকবেন এবং করার ব্যবস্থা নেবেন। ভুবু জেলা বিকট একটা আওয়াজ করে, এই বিকট আওয়াজের বাঁশি এটা নিষিদ্ধ হবে। মঙ্গল শোভাযাত্রা এবার এই যে ছোট ছোট মুখোশ দিয়ে মুখাবরণ বন্ধ করে দেওয়া, তারপরে বের হয়, এটা আমরা নিয়ন্ত্রণ করব। যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী 5 এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। সকালে নিম্ন আদালতে সময় সংবাদকে একথা জানান তিনি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা আশা করতেছি যে যেহেতু ওনার বিরুদ্ধে একটা প্রসেস ইস্যু হয়েছে এবং তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এবং আপনারা লক্ষ্য করছেন যে যখনই তিনি কোর্টে আসেন কোর্টকে খুব সম্মান করেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেই আমরা আশা করতেছি 5 তারিখের মধ্যে আসার একটা সম্ভাবনা আছে। কোর্টে আসা তিনি জামিন নেবেন, এইটুকু আমরা বলতে পারি। কারচুপির অভিযোগ তুলে প্রথম ও দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান। একই সঙ্গে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে নির্বাচন কমিশনের পদত্যাগও দাবি করেন তিনি। এই ইসি গোটা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে ক্ষমতাসীনদের বিজয়ী করতেই পূর্বেই মহাপরিকল্পনা করে রেখেছিল। সেই মহাপরিকল্পনা অনুযায়ী কমিশন এখন সবকিছু বাস্তবায়ন করছে। বিএনপির পক্ষ থেকে অবিলম্বে ভোট ডাকাতির নির্বাচনের বাতিলের দাবি জানিয়ে আবারও নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি। বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, তারা এখন ইউপি নির্বাচন ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। সকালে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে 4র্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে 730টি ইউনিয়নের মধ্যে 567 জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেন। বিএনপি সম্প্রতিকালে তারা বলছেন যে তারা এই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। এই ঘোষণার মধ্য দিয়ে, তাদের এই মনোভাব প্রকাশের মধ্য দিয়ে এটা জনগণের কাছে এটা পরিষ্কার হয়ে উঠেছে যে এই নির্বাচনকে এবং নির্বাচন কমিশনকে বিতর্কিত করার জন্যই তারা পরিকল্পিতভাবেই এই নির্বাচনে অংশ নিয়ে এবং তার থেকে সরে দাঁড়ানোর জন্য একটা চক্রান্তে লিপ্ত আছে। আমাদের 4র্থ ধাপের প্রার্থীর আমাদের 567 চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করলাম। এই সমস্ত প্রার্থীদেরকে তাদের মনোনয়নপত্র আমাদের এই মাননীয় সভানেত্রী দলীয় কার্যালয় ধানমন্ডি 3 নম্বর অফিস থেকে সংগ্রহ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর রিভিউ শুনানির জন্য 1 সপ্তাহ সময় মঞ্জুর করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের ব্যক্তিগত সমস্যার কারণে রিভিউ শুনানি পেছানোর জন্য 6 সপ্তাহ আবেদন করলে আপিল বিভাগ 1 সপ্তাহ সময় মঞ্জুর করেন। মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনার জন্য 29 মার্চ আবেদন করেন নিজামী। রিভিউ দ্রুত শুনানির জন্য রাষ্ট্রপক্ষ আবেদন করলে 30 মার্চ চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার বিষয়টি 3 এপ্রিল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। নারায়ণগঞ্জে একটি ওয়ার্কশপের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 3 জন মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও 3 জন। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত রাত 10টার দিকে সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় আলিরাজ রিপেয়ারিং ওয়ার্কশপের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলে হারিস ও আলামিন নামে 2 শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ হন আরও 4 জন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। অন্য 3 জনের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও দগ্ধরা ওই ওয়ার্কশপের শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।
হঠাৎ করে মানে অনেক শব্দ হয়েছে, তো আমি বাসা থেকে বের হয়ে দৌড় দিয়ে গেছি ওই মানে কারখানায়। যাওয়ার পরে দেখি কারখানার ভিতরে আগুন, তো তেমন আগুন না, তখন পানি নেওয়ার জন্য অনেক মানে দৌড়াদৌড়ি করতেছে, আর কারেন্টের সুইচ অফ করার জন্য ভিতরে গেছি। যাওয়ার পরে উনি চিৎকার করতেছে যে মা গো বাবা গো। মানে ওই যে ইঞ্জিনিয়ার সাহেব বর্তমানে জিরোনে বিভাগে আছে। পুরনো পাইপলাইন ও অবৈধ সংযোগের কারণে রাজধানীতে বাড়ছে গ্যাস লাইনে লিকেজের সংখ্যা। তিতাসের হিসাব মতে দিনে এ ধরনের শতাধিক অভিযোগ আসে জরুরি সেবা কেন্দ্রে। আর গ্রাহকদের দাবি কর্তৃপক্ষ সময় মতো লাইন মেরামত না করায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে কয়েক গুণ। আর তিতাস বলছে, বনানী দুর্ঘটনার পর রাজধানীর বিভিন্ন স্থানে টহল দল ও কর্মী সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন মিজানুর রহমান খবিরের প্রতিবেদনে। রাজধানীর মহাখালীর গাজীবাড়ি এলাকায় পাকা আধা পাকা এই বাড়িগুলোতে কয়েকশো পরিবারের বসবাস। অত্যন্ত ঘনবসতি ও সরু রাস্তাঘাটের কারণে বেশ ঝুঁকিপূর্ণ এই জায়গাটিতে গ্যাস লাইনে লিকেজ রয়েছে 3 বছর ধরে। আশপাশের বেশ কয়েকটি জায়গায়ও অনবরত গ্যাস বের হচ্ছে দীর্ঘদিন যাবৎ। তিতাসে গ্যাসের লোক মিস্ত্রিরা একবার আসছিল, বলছে যে আগামীকাল আসবো, আজকে সময় নাই, আগামীকাল হবে, এই বিবরণ তো আর আসে নাই। এখান থেকে ফায়ার সার্ভিস ঢুকবো, ঢুকে আমাদের বাঁচাইবে, একটা করে আগুন লাগবে না, সমস্ত আগুন লেগে পুড়িয়া যাইবে। তবে তিতাসের মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, অপরিকল্পিতভাবে তৈরি করা অবকাঠামোর কারণে সব জায়গায় সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব হয় না। লোকাই না এটা ঠিকঠাক করছে, করার পর এখনো কিন্তু সেই গ্যাস বের হইতেছে। ছিপা গলি, আবার ওই গলির ভিতরে যতটুকু রাস্তা ততটুকুই ড্রেন, পানি ভরা, ময়লা আবর্জনা, এগুলাতে কাজ করা খুব কষ্টকর। এ বিষয়ে তিতাসের বক্তব্য নিতে গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে কয়েকটি লিকেজ বন্ধ করে কর্তৃপক্ষ। তাদের দাবি, বিশেষ প্রয়োজনে কিছু জায়গায় সংস্কার করা হলেও উত্তরা ও বনানীর দুর্ঘটনার পর তৎপরতা বাড়িয়েছেন তারা। 24 ঘন্টায় 60 থেকে 100 অভিযোগ কেন্দ্রে অভিযোগ আসে আমাদের। লাইনের দুর্বলতার অভিযোগটা এখন বেশি, কারণ আমাদের সিস্টেমটা তো বেশ পুরাতন হয়ে গেছে, 40 বছর প্লাস। খুব অল্প সময়ের মধ্যে তারা এই 3 শিফটে 30টা শিফটে কাজ চলবে আর কি। আমাদের লিকেজ এবং কমপ্লেন, এনি কল, এগুলি ব্যবস্থা নেই, এবং আমরা ডিসেন্ট্রালাইজও করতেছি। তিতাস কর্তৃপক্ষ গ্যাসের পাইপলাইন সংস্কার ও জোনভিত্তিক নিয়মিত তদারকি না বাড়ালে দুর্ঘটনার সংখ্যা আরও বেড়ে যেতে পারে, এমন আশঙ্কা গ্রাহকদের। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। যতই প্রভাবশালী হোক, খাদ্যে ভেজাল মেশালে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর ব্যায়াম মিলনায়তনে এক কর্মশালায় বক্তব্য রাখেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, শুধু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া নয়, নতুন আইন অনুযায়ী জোর দিতে হবে খাদ্যের মান উন্নয়নেও। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন বলেন, খাদ্য পরিদর্শকদের লোভের ঊর্ধ্বে থেকে সততার সঙ্গে কাজ করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর উন্নত খাদ্য অধিদপ্তরের অন্তত টপ 5 ম্যানুফ্যাকচারার যারা এগুলো করছে তাদেরকে ধরে নিয়ে আসেন, তাদেরকে জেলে ঢুকান। মানুষের কাছে এই মেসেজটা যাক, মানুষ যত শক্তিশালী হোক, আর্থিকভাবে কিংবা অন্য কোনোভাবে, যে কোম্পানি, যে ব্যক্তি যত শক্তিশালী হোক, জেলে আমরা দেখতে চাই। খাওয়ার যে সমস্ত ফিড, যে সমস্ত যারা নাকি উৎপন্ন করে, প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো যারা, তাদের কিন্তু আমরা ছাড়বো না। কি উপকরণ তারা ব্যবহার করে সেটাও কিন্তু আমাদের এই ইন্সপেক্টরদের বিবেচ্য বিষয়। কাউকেই ছাড় দেওয়া হবে না, পরিষ্কার। সেই প্রতিষ্ঠানগুলোর মালিক কারা সেটা আমাদের বিবেচ্য বিষয় না। সে আওয়ামী লীগ দলীয় মালিক না বিএনপি দলীয় মালিক, সেটা বিবেচ্য বিষয় না। কোনো প্রতিষ্ঠানকেই ছাড় দেওয়া হবে না যদি এই মান অনুযায়ী তারা খাদ্য উৎপাদন না করে। জনগণের চাহিদা অনুযায়ী সেরকম খাদ্য নিরাপত্তা দিতে চাই, এটা জনগণের সাংগঠনিক অধিকার। এই ব্যাপারেও আমাদের যে অর্জন, সেই অর্জন আমরা দেখাতে চাই, দৃশ্যমান করতে চাই। টি-20 বিশ্ব আসরের খবর। মঞ্চ প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। ওয়ার্ল্ড টি-20 ফাইনালে লড়বে এই সাবেক চ্যাম্পিয়নরা। দুদলকেই হাতছানি দিচ্ছে ইতিহাস, তা হলো প্রথম দল হিসেবে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্ব শিরোপা হাতে তোলার। শিরোপা জয়ের ব্যাপারে ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি বেশ আত্মবিশ্বাসী হলেও প্রতিপক্ষ নিয়ে বেশ সতর্ক রয়েছে ইংল্যান্ড।
কলকাতার ইডেন গার্ডেন্সে স্বপ্নিল ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা 7:30টায়। 29 বছর পর আবারও কোনো বিশ্ব আসরের ফাইনাল ফিরেছে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে। উড়াল সেতু ধসে 25 জন মারা যাওয়ার ঘটনায় কলকাতা জুড়ে শোকের মাতম চললেও টি-20 রঙে মারতে প্রস্তুত ইডেন। মহারণের আগে ট্রফি হাতে ফটো সেশনে হাসি মুখে দু দলের অধিনায়ক দুজনই মনে হয়তো পণ করেছেন ট্রফিটা নিজেদের হাতে রাখতে। ভারতের বিপক্ষে অবিশ্বাস্য এক জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ যেন উঠছে। ব্যাট হাতে গেইল সিমন্সরা আর বল হাতে পেসার ও স্পিনাররা আছেন দুর্ধর্ষ ফর্মে। তার উপর ইতিহাসও আছে ক্যারিবিয়ানদের পক্ষে। টি-20 বিশ্বমঞ্চে 4 দেখা ইংলিশদের বিপক্ষে অপরাজিত তারা। এছাড়া 1979 সালের বিশ্বকাপ ফাইনাল থেকে শুরু করে আইসিসির কোনো ইভেন্টের ফাইনালেই ক্যারিবিয়ানদের হারাতে পারেনি ইংলিশরা। কলকাতায় সেই রেকর্ড অক্ষুণ্ণ রাখতে চাইবে গেইল স্যামিরা। আর পুরো ক্রিকেট বিশ্বরই তো জানা, ক্যারিবিয়ানদের জ্বলে ওঠার দিনে পুরো ছাড়খাড় হয় যে কোনো প্রতিপক্ষ। তাই তো অধিনায়ক ড্যারেন স্যামি যেন হুঙ্কারি দিলেন, শিরোপা ছাড়া দ্বীপপুঞ্জে ফিরতে চায় না ক্যারিবিয়ানরা। ইংল্যান্ড খুবই ভালো একটি দল। সুপার 10-এ আমাদের কাছে হারলেও এরপর দারুণভাবে খেলেই ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। তবে আমরাও ভালো ক্রিকেট খেলছি, তাই ফাইনালে জয় তুলে নিয়ে শিরোপাটা আমরাই তুলে ধরতে চাই। সুপার 10 পর্বে দু দলের দেখা ওয়াংখেড়েতে গেইল ঝড়ে লন্ডভন্ড হওয়া ইংল্যান্ড অবশ্য এরপর ঘুরে দাঁড়িয়েছে দুর্দান্তভাবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড রান তাড়া করে জয়ের পর সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হেসে খেলে হারানো। টুর্নামেন্ট যতই গড়িয়েছে ইংল্যান্ড দল হিসেবে হয়েছে পরিণত। তবে 2010 টি-20 বিশ্ব আসর ছাড়া ফাইনাল যেন ইংল্যান্ডের জন্য হতাশার সমর্থক। এবার রুট, রয়, বাটলাররা ছন্দে থাকায় অধিনায়ক মর্গান নিশ্চয়ই চাইবে থ্রি লায়ন্সদের আবারও শিরোপার স্বাদ দিতে, সেই সঙ্গে ইডেনে 1987 বিশ্বকাপের ফাইনালের আক্ষেপ ঘোচাতে। ভারতের বিপক্ষে ম্যাচটাই বলে দেয় দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ কতটা ভয়ঙ্কর। তাদের দলে শুধু ক্রিস গেইল না, আরো অনেক ম্যাচ উইনার আছে। তাই ফাইনালে জিততে হলে সবাইকে নিয়েই আমাদের আলাদা পরিকল্পনা করতে হবে। ইডেনে সুপার 10-এর 4 ম্যাচে উইকেটের আচরণ কিছুটা বিচিত্র হলেও আভাস মিলছে ফাইনালে হবে রানের বন্যা। আর টি-20 মানেই তো ভিন্ন হিসাব, দিন যার জয় তার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। নার্স নিয়োগে আগের নিয়ম বহালের দাবিতে সমাবেশ করছে ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। সমাবেশে তারা বলেন, গত 30 মার্চ নার্সদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ হামলা করে কয়েকজনকে আহত করে। আটক করা হয় 11 জনকে। আন্দোলনকারীরা দাবি করেন পিএসসি থেকে নার্সদের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করতে হবে। দাবি মানা না হলে লাগাতার কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন তারা। আমার দাবি হচ্ছে আমরা আসলে ব্যাজ মেধা ও জ্যেষ্ঠতা ভিত্তিকে নিয়োগ চাই এবং প্রধানমন্ত্রী আমাদের জন্য আন্তরিক। আমরা আশা করি তার হস্তক্ষেপের মাধ্যমে আমাদের সমস্যার সমাধান হবে। আগামীকাল থেকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান করব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে। দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটির সদস্যরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার সজল দাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, যে মেডিকেলে যে অ্যাসোসিয়েশনে আসে না কেন, ঐক্য থেকে বাংলাদেশ বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের ডাকে যে প্রতিবাদ সমাবেশ এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে চলছে। আজ সকালে তারা শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশে ডাক দেয় এবং এই মুহূর্তে তারা রয়েছে প্রেস ক্লাবের সামনে। শহীদ মিনার থেকে তারা সমাবেশ শেষ করে এই প্রেস ক্লাবের সামনে একটি বিক্ষোভ মিছিল করে এখানে আসতে এসেছে তারা। এবং এখান থেকে তারা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে একটি প্রতিবাদ লিপি দিতে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করতে যাবেন এবং এরপরে প্রধানমন্ত্রীর সাথেও তারা একটি প্রতিবাদ লিপি দিবেন। তো যেমনটি দেখছেন যে বিপুল সংখ্যক নার্সেস অ্যাসোসিয়েশনের সদস্যরা তারা আমার পিছনে রয়েছে। তারা আসলে যে দাবিটি জানিয়েছেন যে পিএসসির পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, নার্স নিয়োগ বিজ্ঞপ্তি। যেই নার্স নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা বলছেন যে নার্স নিয়োগের ক্ষেত্রে কেন পিএসসি থেকে বিজ্ঞপ্তি দিতে হবে এবং তারা যেটা দাবি করছেন যে জ্যেষ্ঠতার ভিত্তিতে এবং মেধার ভিত্তিতে যেন এই নার্স নিয়োগের যে কাজটি করার কথা রয়েছে সেটি যেন করা হয়। এবং মোটে একটি বিষয় যে নার্সদের যে আন্দোলন কর্মসূচি অনেকদিন ধরে চলে আসছে এবং সবশেষ গত 30 তারিখে তারা শাহবাগে রাস্তা অবরোধ করে একটি বিক্ষোভ কর্মসূচি করছিলেন এবং সেখানে পুলিশের একটি হামলা শিকার হন তারা এবং পুলিশ সেখানে টিয়ারশেল কাঁদানে সহ তাদের উপর লাঠিচার্জ করে এবং সেখানে বেশ কয়েকজন নার্সেস অ্যাসোসিয়েশনের যে সদস্যরা রয়েছেন তারা আহত হন এবং এর প্রতিবাদে মূলত আজকে তারা এই আন্দোলন কর্মসূচির ডাক দেন এবং তারা যেটি বলছেন যে তাদের দাবি যে জ্যেষ্ঠতার ভিত্তিতে যে নার্স নিয়োগের যে দাবি তাদের রয়েছে পিএসসির ঘোষণার মাধ্যমে নয়, সেই নিয়োগের দাবি যেন মেনে নেওয়া হয়। যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা
যে হামলা চালানো হয়েছে, তারা দাবি করছেন যে হামলা চালানো হয়েছে, এই হামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় সরকার, এমনটি দাবি জানিয়েছেন তারা। প্রেস ক্লাবের সামনে তারা আন্দোলন করছেন এবং রাস্তা এই মুহূর্তে আন্দোলন করছে, যার কারণে দুই পাশে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সবচেয়ে মধুশী। দর্শক, প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি। সেখানকার বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মী সজল দাস। দুপুরের সময় আরও থাকছেন। পশ্চিমবঙ্গে কাল বিধানসভা নির্বাচন, প্রথম দফায় মাওবাদী অঞ্চলে ভোট গ্রহণ, জনমত জরিপে এগিয়ে মমতার তৃণমূল। এবং বছরের দ্বিতীয় এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের জয়, তুমুল লড়াইয়ে 2-1 গোলে হারল বার্সেলোনা। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে রাজধানীর একটি হোটেলে সাইবার হামলা ও নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশও সাইবার হামলা থেকে নিরাপদ নয় উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার। Cyber security is also an essential part to implement digital Bangladesh. ডিজিটাল বাংলাদেশ গড়ার পেছনে সাইবার নিরাপত্তা একটি উল্লেখযোগ্য বিষয়। তাই সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। এর মধ্যে সাইবার বিষয়ক আইন ছাড়াও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নতুন প্রযুক্তি ও সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। এছাড়া প্রযুক্তি খাতে দেশকে উন্নত করতে গাজীপুর ও যশোরে হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে। সাইবার নিরাপত্তা নিশ্চিত ও এ সংক্রান্ত অপরাধ দমনে আইসিটি বিভাগ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। Cyber security strategy. ডিজিটাল চলচ্চিত্র সম্ভাবনার নতুন দিগন্ত স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে রাজধানীতে উদযাপিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস 2016। এ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন গ্রহণ করেছে বিভিন্ন কর্মসূচি। পাশাপাশি এই দিবসটির মধ্য দিয়ে এবছর থেকে ডিজিটাল চলচ্চিত্র নির্মাণের পূর্ণাঙ্গ সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করল এফডিসি। জাতীয় চলচ্চিত্র দিবসকে কেন্দ্র করে সকাল থেকেই এফডিসির মঞ্চে জড়ো হন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সাথে সংশ্লিষ্ট কিংবদন্তি শিল্পী ও শুভানুধ্যায়ীরা। পরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন তারা। মঞ্চে পরিচিত অনেক শিল্পীদের না পেয়ে আক্ষেপ প্রকাশ করেন উদযাপন কমিটির চেয়ারম্যান। কোথায় আমার সেই শিল্পীরা, কোথায় তথাকথিত সুপারস্টাররা, কোথায় সেসব পরিচালক? তাদের জন্য আজকে অনুষ্ঠান, তারা কেউ নাই। তো আমার দুঃখ লাগছে, তাদের কাছে বলছি তোমরা এসো, এই সম্মান তোমাদের দেবে যেখানে অন্য জায়গায় পাবে না। আর বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের আধুনিকতা ও সমৃদ্ধির জন্য সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী। এই চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনকে আধুনিকায়ন করার জন্য নতুন যন্ত্রপাতি, বিশেষ করে ডিজিটাল পদ্ধতি যে প্রযুক্তি তা প্রয়োগ করার মধ্য দিয়ে এটার আধুনিকায়ন সম্পন্ন করব। আপনারা সচিব সাহেবের কাছে শুনেছেন, ইতিমধ্যে আমরা ডিজিটাল ক্যামেরা, সাউন্ড কারেকশন, মিক্সিং, কালার, এডিটিং এগুলো সবই আমরা মোটামুটি আয়োজন করে ফেলেছি। আমাদের প্রেক্ষাগৃহের সমস্যা, প্রেক্ষাগৃহ ক্রমাগত কমে যাচ্ছে। আমার মনে হয় এখানে একটি প্রস্তাব আমরা সরকারের কাছে দিতেই পারি যে যারা সুপার মার্কেট তৈরি করবেন, যারা এই ধরনের বড় বড় বিপণী বিতান তৈরি করবেন, সেখানে সিনেপ্লেক্স নির্মাণ করাটা বাধ্যতামূলক করা হোক। পরে অনুষ্ঠিত স্থির চিত্র প্রদর্শনী ও সেমিনারে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা। সেমিনারে বাংলাদেশের চলচ্চিত্রের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন মত দেন বক্তারা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। কাল শুরু হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গে সিপিএম ও কংগ্রেস জোটকে হারিয়ে আবারও মমতা ব্যানার্জির তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে এক জনমত জরিপে উঠে এসেছে। কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়লাভের প্রত্যাশা ব্যক্ত করেছেন। অন্যদিকে আসামে বিজেপি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে আভাস পাওয়া গেছে। বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণের মাত্র দুদিন আগে শনিবার পশ্চিমবঙ্গের আসানসোলে নির্বাচনী সভায় অংশ নেন কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। তিনি তৃণমূল ও বিজেপির কড়া সমালোচনা করেন। এ সময় সিপিএম কংগ্রেস জোটকে জয়যুক্ত করতে পশ্চিমবঙ্গের জনগণের প্রতি আহ্বান জানান রাহুল। কংগ্রেস
এবারের নির্বাচনে তৃণমূলকে পরাজিত করতে কংগ্রেস সিপিএম এক হয়ে লড়বে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার অধিকাংশ প্রতিশ্রুতি পূরণ করেননি। জনগণ তৃণমূলের উপর ভরসা করলেও তারা বিশ্বাসঘাতকতা করেছে। পশ্চিমবঙ্গে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ হবে দুদিনে। এর মধ্যে প্রথম দিন সোমবার পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সহ মাওবাদী অধ্যুষিত এলাকাগুলোর 18টি আসনে ভোট নেওয়া হবে। এ উপলক্ষে নির্বাচনী এলাকাগুলোয় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আর 11 এপ্রিল প্রথম পর্বের দ্বিতীয় দিনে 31টি আসনে ভোট হবে। নির্বাচন পূর্ববর্তী জরিপে দেখা গেছে পশ্চিমবঙ্গে এবারও জয় পেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। ভারতের এবিপি নিউজ পরিচালিত ওই জনমত জরিপ অনুযায়ী বিধানসভার 294 আসনের মধ্যে 178 আসনে জয় পেতে যাচ্ছে তৃণমূল, আর সিপিএম কংগ্রেস জোট পেতে পারে 110 আসন। এদিকে সোমবারই আসামে দুদফায় বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে 65টি আসনে ভোট নেওয়া হবে। বাকি 61টি আসনে ভোট নেওয়া হবে আগামী 11 এপ্রিল। এরাজ্যে বিজেপি ও কংগ্রেস প্রায় সমান সমান অবস্থানে থাকতে পারে বলে আসামের সি ভোটার ইন্ডিয়া টিভি পরিচালিত এক জনমত জরিপে উঠে এসেছে। প্রতিষ্ঠিতে বিধানসভার 126 আসনের মধ্যে বিজেপি 55 ও কংগ্রেস 53টিতে জয় পেতে পারে। সেক্ষেত্রে ঝুলন্ত পার্লামেন্ট গঠন হতে পারে আসামে। এছাড়া তামিলনাড়ু, কেরালা, পুদুচেরিতে এক দফায় বিধানসভা নির্বাচনের ভোট নেওয়া হবে আগামী 16 মে, আর 19 মে অনুষ্ঠিত হবে 5 রাজ্যের ভোট গণনা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এল ক্লাসিকোর খবর। মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে 2-1 জয় পেল রিয়াল মাদ্রিদ। নো ক্যাম্পে স্বাগতিক বার্সেলোনার বিপক্ষে তুমুল লড়াইয়ে জয়সূচক গোল করে নায়ক বনে যান ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয়ার্ধের 10 মিনিট পর জেরার্ড পিকের গোলে এগিয়ে গেলেও ইয়োহান ক্রুইফকে স্মরণের রাতটি নিজেদের করে নেন জিদান শিষ্যরা। প্রথম থেকেই জয়ের নেশায় মত্ত যুদ্ধে অবতীর্ণ দুই দল। সমরের আগে হয়ে গেল এক প্রস্থ ক্রুইফ স্মরণ। যে ক্রুইফ এককালে মাতিয়েছেন এল ক্লাসিকোর মঞ্চ, সেই ক্রুইফকে প্রেরণা হিসেবে নিয়ে মাঠে নামলো দুই স্পেনিশ চিরপ্রতিদ্বন্দ্বী। সেন্টারে বল চালানোর পর থেকেই যেন বলের সাথে সখ্য বাড়ল স্বাগতিকদের, আর চলতে থাকলো দুপক্ষের শরীরী ফুটবল। একের পর এক হলুদ কার্ড দেখাতে বাধ্য হয় রেফারি। খেলার দখল তখনও বার্সার হাতে, যদিও সহজ কিছু সুযোগ হাতছাড়া করেন মেসি সুয়ারেজরা। তবে খেলায় প্রাণ ফেরে দ্বিতীয়ার্ধে, বিশেষ করে 56 মিনিটে ইভান রাকিটিচের কর্নার থেকে জেরার্ড পিকে গোলমুখ খুললে উভয় শিবিরে বাড়ে চাঞ্চল্য, যেন কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান। 62 মিনিটে দুর্দান্ত বাইসাইকেল কিকে সমতা ফেরান করিম বেনজেমা, তখনও নাটকের ঢের বাকি। 82 মিনিটে অনেকটা রেফারির হেয়ালিতেই বাতিল হয় গ্যারেথ বেলের গোল। তার কিছু সময় পরেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সার্জিও রামোস। তবে হাল ছাড়েনি মাদ্রিদ। 85 মিনিটে গ্যারেথ বেলের ক্রস থেকে জোরালো শটে রিয়ালকে এগিয়ে দেন নাম্বার 7 ক্রিস্টিয়ানো রোনালদো। স্তব্ধ পুরো ন্যু ক্যাম্প। 39 ম্যাচ পর হারলো বার্সেলোনা। 2007-এর পর প্রথম রিয়াল ম্যানেজার হিসেবে এল ক্লাসিকো অভিষেকে জয় পেল জিদান। 3 নম্বরে থাকা রিয়াল 1 নম্বরে থাকা বার্সার সাথে পয়েন্টের ব্যবধানটাও কমিয়ে আনলো 7-এ। রায়হান মাসুদ, সময় সংবাদ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু। অংশ নিচ্ছে 12.5 লাখ শিক্ষার্থী। প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর নজরদারি জানালেন শিক্ষামন্ত্রী। রাজধানীর ব্রিক গ্যালারির নিখোঁজ কর্মকর্তার লাশ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার। ব্যাংক থেকে 3.5 লাখ টাকা তোলার পর নিখোঁজ ছিলেন তিনি। তনুর ছোট ভাইয়ের বন্ধুকে তুলে নেওয়ার অভিযোগ অস্বীকার পুলিশের। হত্যার প্রতিবাদে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ধর্মঘট। পহেলা বৈশাখে বিকেল 5টার মধ্যে উন্মুক্ত স্থান খালি করে দেওয়ার নির্দেশ, না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। বাজানো যাবে না ভুবুজেলা। এবং টি-20 বিশ্ব আসরের ফাইনালের সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। দু দলের সামনে দ্বিতীয়বার ট্রফি জেতার হাতছানি। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।